একাত্তরের অমীমাংসিত বিষয়ে দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি। প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে হাতাহাতি। আতাউল্লাহকে মারধরে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। রুমিনের দাবি তাকে ধাক্কা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত। গণতান্ত্রিক ধারা বহাল থাকলে বিপথে যাবে না দেশ, আশা মঈন খানের। উগ্রবাদের উত্থানের শঙ্কা রিজভির। বেফাঁস মন্তব্যের জেরে ফজলুলকে শোকজ। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনে প্রশাসন নীরব। নেই লেভেল প্লেইং ফিল্ড। অভিযোগ কিছু প্রার্থী। নির্বাচন বিধির কঠোর বাস্তবায়ন দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। একাত্তরের অমীমাংসিত বিষয়ে পর্যন্ত দুবার সমাধান হয়েছে দাবি করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এমন দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গণহত্যার জন্য ইসলামাবাদের দুঃখ প্রকাশ, পাওনা মিটিয়ে দেয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার ইস্যুগুলো সমাধান করে ঢাকা দুদেশের সুসম্পর্ক চায় বলেও স্পষ্ট কথা তার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরও উন্নয়নের মধ্য দিয়ে দুদেশই লাভবান হবে বলেও মনে করেন তিনি। স্যার, উনি দাবি করেছেন যে একাত্তরের ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি এটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইসহাক দার। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি, যুব অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বৃদ্ধি ও সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 2 দিনের সফরে গতকাল ঢাকায় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কুশল বিনিময়ের পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানান দিক নিয়ে তারা আলোচনা করেন। প্রায় পৌনে 1 ঘণ্টার বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের প্রশংসা করেছেন ইসহাক দার। দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি বলেও জানান ডাক্তার জাহিদ। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন, সার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর, এগুলো নিয়ে ওনারা জাস্ট খালি আপনার যে কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা, সেগুলি হয়েছে। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে, সে কথা উনি বলেন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণের শুনানিতে অংশ নিতে গিয়ে গতকাল মার খেয়েছেন এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা জানিয়েছেন, তার সমর্থকদের সাথে সংঘাত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের 3টি ইউনিয়ন নিয়ে বিবাদ দেখা দিয়েছে তাদের মধ্যে। আরও জানাচ্ছেন ফররুখ বাবু। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের নির্বাচনী সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এভাবেই চলে হাতাহাতি। শুনানির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের 3টি ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয় যুক্তিতর্ক। তার মাঝেই এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে আঘাত করা হয়। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার লোকরা হামলা করেছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিঁচড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিটা করে, এবং এখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে? বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথায় আমাদের নিরাপত্তা নাই? তবে রুমিন ফারহানার দাবি, তাকে ধাক্কা দেওয়াতে তার লোকরা পাল্টা জবাব দিয়েছে। তার অভিযোগ, মারামারি হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামলের উস্কানিতে। যেটা রায় হবে, কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে, খুবই অনাকাঙ্ক্ষিত। এটা মানে যেটা আসলে আমরা বলতে পারবো না, যেটা দুঃখজনক। এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক। 13তম জাতীয় সংসদ নির্বাচনে 40টি সংসদীয় আসনের সীমানা নিয়ে রাজনৈতিক দলগুলোর আনা অভিযোগ ও আপত্তির উপর গণশুনানির আয়োজন করে ইসি। রবিবার প্রথম দিনের শুনানিতে 18টি আসনের পক্ষে বিপক্ষে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন 6 জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অধিকাংশের দাবি, আওয়ামী লীগ আমলে নির্ধারিত সীমানার পরিবর্তনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ শুনানিতে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহকে মারধরের অভিযোগে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটির নেতারা। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে এনসিপি।
রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির পর সংবাদ সম্মেলন করে এনসিপি। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচন কেমন হবে এবং কমিশনের ভূমিকা কি হবে, বিএনপির অবস্থা কি হবে তা প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, ভোট কেন্দ্র কিভাবে দখল হবে তার টেস্ট ম্যাচ হয়ে গেছে। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। এ সময় পুলিশ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন তিনি। আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে আগামীতে ক্ষমতায় গিয়ে কেউ যা খুশি তা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, গেল ১৫ বছরে দেশকে লুটপাটের সাম্রাজ্যে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ। এই ধারা থেকে দেশকে বের করে আনতে হবে। যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে, আর তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য। ছাত্র জনতা তারা রাজপথে নেমে এসেছিল, আমি তাদের শ্রদ্ধা জানাই। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ বিপদে যাবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। একের পর এক বিতর্কিত মন্তব্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে গতকাল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের নিয়ে ক্রমাগত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন ফজলুর রহমান। তার সম্পূর্ণ দলীয় আদর্শ গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। গোলাম মঈনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বেফাঁস মন্তব্যের জন্য গত 1 বছর ধরেই আলোচিত সমালোচিত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। যে ছেলেটা 500 বা 600 বা 700 ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি 5ই আগস্টে, আর শত শত ছেলেকে আহত করায় বলি 5ই আগস্টে, জাতীয় দিবস পালন করার আগে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য, এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে। এদেরকে একটা গালি আমি দিব না। সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনা কেন্দ্রে তিনি দলীয় অবস্থানের বিপরীতে তার এ ধরনের বক্তব্যে বিব্রত বিএনপি। তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে। তার এই ধরনের মন্তব্যে বিএনপি এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। রবিবার দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র জনতার বিরোচিত ভূমিকাকে প্রতিনিয়ত অমর্যাদা করছেন ফজলুর রহমান। তার বক্তব্যে দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে মনে করে বিএনপি। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম? আমি 96 সন ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11ই সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন। ফজলুর রহমানের শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে
কেন দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে না বলা হয় নোটিশে। আগামী 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে লিখিত জবাব নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এমন অভিযোগ প্রার্থীদের কারো কারো। আবার প্রচার শুরুর আগে আবাসিক হলে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের নামে ভোট চাচ্ছেন তারা। এদিকে ভোট কেন্দ্র বাড়ানো, নির্বাচন বিধি বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থান ও নির্বাচনের সময় সকল পরীক্ষা স্থগিতের দাবি প্রার্থীদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার থেকে বাধা উঠবে নির্বাচনী প্রচারের। তবে এখন থেকেই হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে ভোট চাওয়ার কাজে নেমেছেন প্রার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির আশেপাশে শিক্ষার্থীদের সাথে সালাম বিনিময় কর্মসূচি পালন করে শিবির সমর্থিত প্যানেল। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে, বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে, আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। দুপুরে বিজয় 71 হলের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণবিধি মানি না, এটা করি না, সেটা করি না। শুনেন, আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এদিকে সংবাদ সম্মেলন করে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থীদের। আমরা আশা করেছিলাম যে এবার ভোট কেন্দ্র হয়তো আরো বাড়বে, সেখানে আসলে এত কমিয়ে দেওয়া এবং গতবারের যেই সমস্যাগুলো হয়েছিল, লাইন জ্যামিং বলেন বা আরো নানান রকম যে সমস্যা, অনেক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভোটাররা বিরক্ত হয়ে গিয়েছিলেন, কেউ কেউ চলে গিয়েছিলেন। তো এইবার যে কেউ এরকম করবে না সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিচ্ছে না। ডাকসু নির্বাচনে অপপ্রচার বন্ধে বিটিআরসিকে কয়েকটি অনলাইন পেজ বন্ধে চিঠি পাঠিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরে প্রথম শহীদ আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে সেখানকার ডাক্তারকে চাপ প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও চিকিৎসকদের সংগঠন সাচিপের এক নেতা। এদিকে বিএনপির আরও 10 নেতাকর্মীকে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে এমন তথ্য জানান রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। এদিন আরও 3 জন সাক্ষী সাক্ষ্য দেন। এ পর্যন্ত এই মামলায় মোট 20 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এরপর তার মরদেহের ময়নাতদন্ত হয় রংপুর মেডিকেল কলেজে। সে সময় সেখানে দায়িত্ব পালন করেন ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন। সাক্ষ্যে কিভাবে তাকে ময়নাতদন্ত রিপোর্টে পরিবর্তন করতে চাপ দেওয়া হয় তার ট্রাইব্যুনালে তুলে ধরেন। সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাকে আটক করে বিএসএফ। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আগেই। মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এপিবিএন 2-এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করে বিএসএফ। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে নিয়মিত টহলের সময় তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের 5 আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে মুক্তাগাছা এপিবিএন 2-এ গেল বছরের 13 অক্টোবর কর্মরত ছিলেন। এরপর 14 অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গতকাল গ্রেফতার করেছে সিআইডি। জুলাইয়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন,
রাতে তাকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও 3 নম্বর আসামি পুলিশের সাবেক আইজি আব্দুল্লাল মামুন। একই মামলায় 22 নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত 17 আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। হত্যা মামলায় 25 জন ছাড়া অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে গতকাল শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। কক্সবাজারে উখিয়ার ইনানির একটি হোটেলে স্টেকহোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনের প্রথম দিন রবিবার বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিচ্ছেন কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বৈশ্বিক সংস্থা। সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ দিন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। মানবিক সহায়তা ও তহবিল সংকট, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের মনোবল বাড়ানোর উদ্যোগ ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদী কৌশলের 5টি থিমেটিক অধিবেশনকে কেন্দ্র করে হচ্ছে এবারের সম্মেলন। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও অন্তত 3 বছর পেছানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। রবিবার এক সেমিনারে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ এমন দাবি জানান। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে এক সেমিনারে তিনি এই দাবি জানান। সেমিনারে প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন জানান, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকা সহ রিজার্ভও 30 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়া স্বস্তির বিষয়। তবে সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আয় ব্যয় এখন সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচি পুরোটাই এখন ঋণ নির্ভর। অনিয়ম দুর্নীতি বন্ধেও দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বহুমুখী চ্যালেঞ্জের মুখে প্রস্তুতি ছাড়াই এলডিসি থেকে উত্তরণ হলে সেটা আত্মঘাতী হবে। ঋণ প্রবাহ, বিনিয়োগে মন্দাসহ নানা সমস্যায় বেসরকারি খাতের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় এলডিসি উত্তরণে আরও সময় চান ব্যবসায়ীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 71-এর অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পররাষ্ট্র উপদেষ্টার আপত্তি, প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ। সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে হাতাহাতি, আতাউল্লাহকে মারধরে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। রুমিনের দাবি তাকে ধাক্কা দেওয়া সংঘর্ষের সূত্রপাত। গণতান্ত্রিক ধারা বহাল থাকলে বিপথে যাবে না দেশ, আশা মঈন খানের। উগ্রবাদের উত্থানের শঙ্কা রিজভির, বেফাঁস মন্তব্যের জেরে ফজলুলকে শোকজ। ডাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনেও প্রশাসন নীরব, নেই লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ কিছু প্রার্থী। নির্বাচন বিধির কঠোর বাস্তবায়নের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।